ইনভার্সন অফ কন্ট্রোল এই সেশনের স্কোপের মধ্যে পড়বে না একদমই, কারণ এটা প্রায় আধা ঘন্টা বলার মতো একটা বিষয় এবং এখানে অনেক কোশ্চেন আসবে, কোশ্চেন আনসার দিতে আমার সময় লাগবে। তো যাই হোক, তো সেদিকে যাবো না, কিন্তু বেসিক্যালি ইনভার্সন অফ কন্ট্রোল এই কাজটা করার জন্য আমাদের অনেক অপশন আছে ডটনেটে। ওপেন সোর্স লাইব্রেরি, অটোফ্যাক, স্প্রিং ডটনেট, এর আগে বলেছিলাম ইউনিটি, স্ট্রাকচার ম্যাপ ইত্যাদি। তো এগুলো সবই ওপেন সোর্স। এনভেলোসিটি আর ডাইনামিক প্রক্সি এই দুটো অবশ্যই ইনভার্সন কন্ট্রোল না, এটা বলতে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, স্ট্রাকচার ম্যাপ, স্প্রিং ডটনেট এগুলো আপনার ওই অ্যাড্রেস থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ইউআরএল সবই আমার ব্লগ পোস্টে একটা দিবনে, সেটা সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। পরে আমি এই ইভেন্ট শেষে আমি ব্লগ পোস্ট লিখবো, সেখানে থাকবে এসব। আচ্ছা, আরটা হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, খুবই পপুলার একটা প্র্যাকটিস। এখন না, বেশ অনেকদিন ধরেই বাংলাদেশে এখন অনেকেই করছে, সেটাই বলছিলাম। তো এখানে এক গাদা টুল আছে, প্রচুর টুল, এক্স ইউনিট, এন ইউনিট, এগুলো হচ্ছে টেস্ট রানার, স্ট্রাকচার ম্যাপ। আচ্ছা, আচ্ছা আছে হচ্ছে টেস্ট ড্রিভেন হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও একটা প্লাগইন। এটা হচ্ছে আপনি ভিজুয়াল স্টুডিও থেকে টেস্ট রান এবং ডিবাগ করার জন্য ইউজ করতে পারেন, এবং এখানে মাল্টিপল টেস্ট রানার সাপোর্ট করে, এক্স ইউনিট, এন ইউনিট দুটোই সাপোর্ট করে। মকিং, অবজেক্ট মকিং এর একটা টেকনিক আছে। তো অবজেক্ট মকিং এর ব্যাপারটা এখানে আসলে এভাবে ডিসক্রাইব করা যাবে না, বাট এখানে কি টুল আছে সেগুলো বলি। মক, এমস্পেক, ফেকিট ইজি, এগুলো হচ্ছে ইজি মক, এগুলো হচ্ছে মকিং এর জন্য ইউজফুল। আর এটা হচ্ছে ওয়াটিন নিয়ে আমাদের সেশন আছে, রিজনাল সেই করবেন লাঞ্চের পর, তখন সবাই খেয়ে দিয়ে তরতাজা থাকবে, তখন সবাই মাথায় জিরো ঢুকবে আশা করি। তো ওয়াটিন হচ্ছে ওয়েব টেস্ট করার জন্য আর কি, ওয়েব টেস্ট অটোমেশন একটা ফ্রেমওয়ার্ক ওয়াটিন। এটা কি করে আপনি আপনার ওয়েবসাইটের ফাংশনালিটি একজন হিউম্যান প্রেজেন্স ছাড়া টেস্ট করতে পারেন, এটাই হচ্ছে কি সেই ফ্রেমওয়ার্ক, এবং এটা অফকোর্স ওপেন সোর্স। আচ্ছা, টেলিভিকের নাম অনেকেই শুনে থাকবেন, কারণ আমার জানা মতে অনেকেই এখন টেলিভিকের কন্ট্রোল ইউজ করে, আমি নিজেও এক সময় কাজ করতাম সেখানে। তো এই টেলিভিকের ASP.NET MVC এক গাদা এক্সটেনশন আছে আর কি, এগুলো দেখা প্রবাবলি অমিত ভাই বসে আছেন আমাদের সামনে। আচ্ছা, তো এটাও ওপেন সোর্স, এটাও কোডটেক্সে আছে, আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। তো টেলিভিক এটা দিচ্ছে অ্যাবসলিউটলি ফ্রি, আপনারা অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারেন, কোনো ধরনের লাইসেন্সিং সমস্যা নাই আশা করছি, থাকলে অনেক ভাই আছে। আচ্ছা, ফেসবুক এসডিকে, ফেসবুকের অনেকগুলো এসডিকে আছে, পপুলার এই তিনটা। ফেসবুকের নিজস্ব যেটা সেটা হচ্ছে গিটহাবেরটা প্রবাবলি ফেসবুকের নিজের, বাকি দুটো হচ্ছে থার্ড পার্টি। Facebook.net প্রবাবলি নিখিল কোথারির লেখা, মাইক্রোসফটে কাজ করেন উনি, যাই হোক। তো এই তিনটা হচ্ছে ফেসবুকের এসডিকে, এগুলো ইউজ করে আপনারা সুন্দর সুন্দর ফেসবুক অ্যাপ লিখতে পারবেন। হয়তো এখন লেটেস্ট ফেসবুকের অ্যাপ হয়তো লিখতে পারবেন না, তার আগের ভার্সনটা পারবেন আর কি। আচ্ছা, যাই হোক, আর কি আছে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমাদের ওপেন সোর্স টুল, এনকভার, এনঅ্যান্ট, এগুলো হচ্ছে কোড কভারেজের জন্য, এনঅ্যান্ট হচ্ছে বিল্ড সিস্টেম অটোমেশনের জন্য, ক্রুজ কন্ট্রোল .NET এটাও বিল্ড সিস্টেম অটোমেশন প্লাস আরো অনেক কিছু এখানে ইন্টিগ্রেট করা যায়। log4net, এটা হচ্ছে লগিং এর জন্য, ELMAH বা এলমা, এটা হচ্ছে আপনার খুব সহজে যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে লগিং মেকানিজম ইন্ট্রোডিউস করার জন্য, এবং আপনি হচ্ছে রিমোটলি লগগুলো দেখতে পারেন যে কি হচ্ছে আপনার ওয়েবসাইটে। আর হচ্ছে শার্প পিডিএফ, এগুলো হচ্ছে আপনার পিডিএফ ফাইল জেনারেশন ইত্যাদি, এগুলোর জন্য লাইব্রেরি, এটা ওপেন সোর্স। আর হচ্ছে এনভায়রনমেন্ট, হচ্ছে পারসিস্টেন্স লাইব্রেরি। সাবসনিক, এটা হচ্ছে পারসিস্টেন্ট লাইব্রেরি। আর শার্প আর্কিটেকচার, এটা হচ্ছে একটা ASP.NET অ্যাপ্লিকেশনের আর্কিটেকচার, যেটা দেখে আমাদের শিখতে পারবেন কি করে খুবই হাইলি স্কেলেবল এবং রেসপন্সিবল অ্যাপ্লিকেশন লেখা যায়। আচ্ছা, ব্লগ ইঞ্জিন, ওয়ার্ডপ্রেসের নাম সবাই শুনেছেন আশা করি। ওয়ার্ডপ্রেস খুবই পপুলার একটা ব্লগিং প্ল্যাটফর্ম লিনাক্সের জন্য, সরি PHP-র জন্য। তো .NET এর যে তিনটা খুবই পপুলার ব্লগ আছে, সেটা হচ্ছে ডাস্ট ব্লগ ইঞ্জিন, আর এটা হচ্ছে ব্লগ ইঞ্জিন .NET হবে, আর হচ্ছে সাবটেক্সট। এগুলো খুবই পপুলার এবং খুবই ইউজফুল। আপনারা C# এর সাথে অনেকেই ফ্যামিলিয়ার, এগুলো বেশিরভাগই C# এর লেখা, যে কারণে আপনারা ওপেন করলে সবকিছু ফ্যামিলিয়ার লাগবে, এবং আপনি দেখে অনেক কিছু শিখতে পারবেন যে কি করে একটা রিয়েল ব্লগ কাজ করে। একটা ব্লগিং সিস্টেম তো যে কেউ লিখতে পারে, কিন্তু একটা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনই আপনার যখন প্রোডাকশনে যায়, সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, অনেক ধরনের সিকিউরিটি থ্রেট আছে, সবকিছুই মোকাবেলা করে কিভাবে একটা খুবই পরিচ্ছন্ন, সুন্দর, স্কেলেবল এবং রিলায়েবল একটা ওয়েব অ্যাপ্লিকেশন খুবই
মিনিমাল একটা কনসেপ্টের মধ্যে, ব্লগিং তো খুবই সহজ, খুবই মিনিমাল একটা কনসেপ্ট, খুবই ছোট একটা ডোমেইন, খুব বেশি ডোমেইন নলেজ লাগে না আপনার। তো এই ওপেন সোর্স প্রজেক্টগুলি খুলে আপনারা দেখতে পারেন যে এই মিনিমাল নলেজ রিকোয়ারমেন্টে আপনার কি কি ধরনের টেকনোলজি ইউজ করে কিভাবে অসাধারণ ব্লগ ইঞ্জিন বানানো পসিবল, এবং এখান থেকে বেসিক্যালি শিখতে পারবেন যে কি করে আপনার রিয়েল লাইফে যে অ্যাপ্লিকেশনটা লিখছেন বা আপনার সফটওয়্যার কোম্পানির জন্য যে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করছেন সেখানে কি কি জিনিস মাথায় রাখা উচিত, কি কি জিনিস আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা, আরেকটা পপুলার ওপেন সোর্স ট্রেন্ড হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই যে জুমলা কে যেন বলছিলেন, সেটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মধ্যে পড়ে। ওয়ার্ডপ্রেস সেটাও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা যায়। ড্রুপাল আছে। তো এরকম আমাদের ডটনেট প্ল্যাটফর্মও আছে, স্পেশালি মাইক্রোসফটের নিজেরই আছে, সেটা হচ্ছে অর্চার্ড গ্যালারি। তো অর্চার্ড গ্যালারি খুবই ইয়ং একটা সিএমএস ফ্রেমওয়ার্ক। এটা মাইক্রোসফট খুবই রিসেন্টলি বের করেছে এবং এটার উপরে কম্পিটিশনও হয়, অনেক কন্টেস্ট হয়। এখানে বিভিন্ন ধরনের মডিউল ডিজাইন করা যায়। তো মডিউলগুলি ডিজাইন করে কন্টেস্টে সাবমিট করলে আপনারা হয়তো প্রাইস টেস্ট পেতে পারেন এই ধরনের আর কি। তো অর্চার্ড হচ্ছে খুবই ফ্লেক্সিবল এবং অ্যাকচুয়ালি খুবই ফ্লেক্সিবল একটা ফ্রেমওয়ার্ক। আমি নিজেও একবার দেখেছিলাম, আমি বেসিক্যালি এমবিপি সামিটে গিয়েছিলাম 2010-এরটা এই বছর আর কি। তো গত ফেব্রুয়ারিতে তখন ওরা দেখিয়েছিল। তো তখন দেখেছিলাম যে খুবই খুবই ফ্লেক্সিবল এবং খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন। এটা ইউজ করে আপনারা খুবই সফিস্টিকেটেড সিএমএস ডিজাইন করতে পারেন। অনেক ধরনের কঠিন কঠিন ইউজ কেস আপনারা ইচ্ছা করলে এটাতে হ্যান্ডেল করতে পারেন। আচ্ছা, এটাও আপনি ডাউনলোড করে দেখতে পারেন কিভাবে ওরা বানিয়েছে। এটা ওপেন সোর্স orchardproject.net। আরেকটা খুবই পপুলার সিএমএস যেটা হোয়াটসঅ্যাপের অনেক আগে, একদম বলতে পারেন যে ডটনেটের সিএমএস এর মানে ফাদার বলতে পারেন, ডটনেট নিউক। এটা নিয়ে ব্যাপক কাজ হয়েছে সারা ওয়ার্ল্ডে, এখনো হচ্ছে, বাংলাদেশেও হয়েছে অনেক। তো এটা একটা খুবই পপুলার সিএমএস, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। এটা হচ্ছে কোডপ্লেক্সে আছে। মোজো পোর্টাল, এটা মোটামুটি মোমেন্টাম পাচ্ছে আর কি এখন। এটা খুব একটা পপুলার তা না, দেখতে পারেন শেখার জন্য। আমরা এটাও পপুলার হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, গেম ইঞ্জিন খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মাইক্রোসফটের ওপেন সোর্স কমিউনিটিতে এরকম 3D গেম রেন্ডারিং এর ইঞ্জিনও পাওয়া যায়। তো যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা গ্রাফিক্স এর খুব ইন্টারেস্ট বা গেম ডিজাইনের করে, তাদের জন্য এটা একদমই গোল্ড মাইন। এখানে দেখিয়েছে ওরা কি করে ডিরেক্টএক্স ইউজ করে, কিভাবে এক্সএনএ ফ্রেমওয়ার্ক ইউজ করে খুব সুন্দর, খুবই ফ্লুয়েন্ট স্মুথ গেম ডিজাইন করা যায়, রেন্ডার করা যায়। আচ্ছা, এখন কিছু জিনিসের কথা বলি যেগুলো একটু লেস মাইক্রোসফট আর কি। তার একটা হচ্ছে আয়রন পাইথন। তো মাইক্রোসফট একসময় এই ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে খুব কাজ করতো আর কি, আয়রন পাইথন, আয়রন রুবি এসব আর কি। তো তখনও ওদের এই সেম মোটিভেশনে ছিল যে আমরা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড নিব এবং সেগুলোকে আরো বেশি ইমপ্রুভ করবো। আমাদের এক গাদা ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার আছে, ওরা সব প্ল্যাটফর্মে কাজ করবে, আয়রন পাইথন রুবি ডটনেট যা আছে সব জায়গায় কাজ করবে এবং তাদের বেস্ট এফোর্ট দিবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে বেস্ট করবে। তো দেখা গেছে যে আয়রন পাইথন বা রুবি পিএইচপি এরা হচ্ছে ওপেন সোর্স কমিউনিটিতে আছে। ওরা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ডেভেলপার সারা ওয়ার্ল্ডে ছড়াছিড়ে আছে বিভিন্নভাবে, তারা কোলাবোরেটিভলি কাজ করে, তারা চেষ্টা করে জিনিসটাকে আরো ভালো বেটার করার জন্য। কিন্তু এটাকে আরো সাস্টেইন করার জন্য, আরো বেশি সামনে এগিয়ে নেওয়ার জন্য বেসিক্যালি মাইক্রোসফটের এফোর্ট ছিল যে ওরা এই ল্যাঙ্গুয়েজ গুলোকে নার্চার করবে এবং আরো সফিস্টিকেটেড আধুনিক করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডটনেটের মতো এত সুপার পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক, সেটাকে যদি ইউজ করতে দেওয়া যায়, এই ওপেন ল্যাঙ্গুয়েজ গুলো, মানে ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি ওপেন ল্যাঙ্গুয়েজ না, এগুলো এই পাইথন পিএইচপি এগুলোকে ডাইনামিক ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এগুলো কম্পাইল করা লাগে না। যাই হোক, তো এই ডাইনামিক ল্যাঙ্গুয়েজ গুলো কি করে এই ডটনেট অ্যাক্সেস পায়? অ্যাক্সেস পেলে বেসিক্যালি অনেক দিকেই লাভ। আপনি উইন্ডোজ অ্যাপ্লিকেশন সহজে ডেভেলপ করতে পারবেন, খুবই পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই কারণে বেসিক্যালি মাইক্রোসফট খুব এফোর্ট দিয়েছিল এই আয়রন প্রিফিক্সে কিছু ল্যাঙ্গুয়েজ এক্সটেন্ড করার জন্য। তার একটা হচ্ছে আয়রন পাইথন আর একটা হচ্ছে আয়রন রুবি। তো এগুলো এখনো কমিউনিটিতে ডেভেলপ হয়, কিছু ডেভেলপার আছে এখনো যারা কাজ করে, তবে মাইক্রোসফটের অফিসিয়ালি সাপোর্টেড না। সেটার বেসিক্যালি একটা আমার নিজের একটা ব্যাখ্যা আছে কেন না।
কেন ওরা এটা নিয়ে কাজ করছে না। মাইক্রোসফট বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি লিডার, মানে কোনো সন্দেহ নাই। মাইক্রোসফট ওয়ার্ল্ডের ফার্স্ট এবং একমাত্র ফার্স্ট এবং সবচেয়ে বিগেস্ট সফটওয়্যার কোম্পানি পৃথিবীতে। তো সুতরাং ওরা যা ট্রেন্ড সেট করে আসছে মানে সেটাই পৃথিবীতে হয়েছে। তো বেসিক্যালি ওরাই লিডার সবকিছুতে, স্পেশালি ডেভেলপমেন্টে। কারণ মাইক্রোসফটের মতো এত ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোডাক্ট খুব সহজে সব জায়গায় দেখা যায় না। আপনি দেখবেন যে পিএইচপি একদল লোক কাজ করে, কিছু লোক কাজ করে রুবিতে, কিছু লোক ডেভেলপ করে, কাজ করার কথা বলছি না, ডেভেলপ করার কথা বলছি, কিছু লোক ডেভেলপ করে রুবি। ম্যাক লাইনে যদি দেখেন যে অবজেক্টিভ সি, তারপর কোকোয়া কি সব আছে, তো এইসবও ডেভেলপ করার কমিউনিটি খুব ছোট ছোট, খুব অল্প কনটেক্সটে লোকজন কাজ করে। কিন্তু .NET বা মাইক্রোসফটে হচ্ছে একমাত্র ফ্রেমওয়ার্ক বা এনভায়রনমেন্ট যেটা হচ্ছে এতগুলো টেকনোলজি খুবই ইন্টিগ্রেটেড ভাবে এবং খুব স্ট্রিমলাইন ওয়েতে সবকিছু ডেলিভারি দেয় মানুষকে। তো তারা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওরা লিডার। তো সে কারণে ওরা আগামী 4-5 বছর পরে কি হতে যাচ্ছে তাদের নিজস্ব একটা প্রজেকশন থাকে, সেই অনুযায়ী ওদের ডেভেলপমেন্ট হয়, সেই ব্লু প্রিন্টে বেসিক্যালি প্রোডাক্ট লঞ্চ হয় এবং আমরা সেগুলো শিখি এবং তার 4-5 বছর পরে আমরা সেগুলো হাতে পাই এবং কাজ করা শুরু করি আর কি। তো এটা কোনো বিস্ময়কর ব্যাপার না যে উইন্ডোজ 8টা টাচ ফ্রেন্ডলি এবং এটা ট্যাবলেট ফ্রেন্ডলি। তার কারণ হচ্ছে মাইক্রোসফটের অনেক আগে থেকেই এই ভিশন ছিল যে মাইক্রোসফট একটা সময় HTML5, CSS3 এবং জাভাস্ক্রিপ্টের পাওয়ার কম্বাইন করে এবং ভিজুয়াল স্টুডিওর সাথে ইন্টিগ্রেট করে কিভাবে একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করা যায়, এই চিন্তাটা ওদের মাথায় ছিল। তো যেহেতু সবকিছু ওই লাইনে ইউনিফাইড হয়ে যাচ্ছে, মাইক্রোসফট বেসিক্যালি আমার ধারণা সেই কারণে আয়রন রুবি এবং আয়রন পাইথনের দিকে ইনভেস্ট করে নাই। তো সেগুলোকে তাদের মতো করে গ্রো করতে দিয়েছে এবং মাইক্রোসফট কনসেন্ট্রেট করেছে হচ্ছে HTML5, CSS3 এগুলোর উপরে। তো সেই কারণে হচ্ছে যে আয়রন পাইথন রুবি নাই, বাট এটার সোর্স এখন ওপেন আছে, এখনো কিছু লোক ডেভেলপ করছে, আপনারা চাইলে ওপেন করে দেখতে পারেন। আচ্ছা, লেস মাইক্রোসফটি জিনিস বলছেন আমাকে, এটা হচ্ছে একটা রুট করা অ্যান্ড্রয়েড ফোন কি করে আপনি অ্যাক্সেস করবেন, এটা খুবই ভালো একটা এক্সাম্পল কি করে অ্যাবসলিউটলি নন মাইক্রোসফট প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যায় .NET দিয়ে। এটা একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই প্রজেক্টটা ড্রয়েড এক্সপ্লোরার। এটা হচ্ছে রুট করা অ্যান্ড্রয়েড ফোনে আপনি অ্যাক্সেস করে মোটামুটি সবকিছু করতে পারেন আর কি। আচ্ছা, এটা দেখতে পারেন কি করে ডিভাইস এর সাথে ইন্টারাকশন করতে পারেন। আর হচ্ছে আমি মোটামুটি শেষের দিকে চলে আসছি। তো ASP.NET এর উপর প্রচুর ওপেন সোর্স প্রজেক্ট আছে, এগুলোর লিস্ট দেখতে চাইলে আপনি এই লিঙ্কে যেতে পারেন, গিয়ে এখানে প্রচুর প্রজেক্টের শোকেস এবং লিস্ট আছে, এগুলো ওপেন করে দেখতে পারেন। উইন্ডোজ ফর্মস বা WPF আছে, উইন্ডোজ client.net/community, এখানে দেখতে পাবেন। আর হচ্ছে মাইক্রোসফটের দুটো খুবই পপুলার ডেস্টিনেশন আছে ওপেন সোর্সের জন্য। একটা হচ্ছে outercurve.org, এটা হচ্ছে অ্যাপাচি টাইপের একটা ফাউন্ডেশন, লিগ্যাল লেজিসলেশন এই টাইপের সাপোর্টগুলি এখান থেকে দেওয়া হয়। আর হচ্ছে কোডপ্লেক্স, এটা হচ্ছে আপনি যদি চান কোনো ওপেন সোর্স প্রজেক্ট আপনি ওয়ার্ল্ডে পাবলিশ করবেন, তার জন্য একটা পারফেক্ট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কোডপ্লেক্স। এখান থেকে আপনি TFS, মার্কিউরাল, তারপর হচ্ছে HVN এই ধরনের ভার্সন কন্ট্রোলগুলিতে আপনি আপনার কোড আপলোড করতে পারেন। প্লাস এখানে হচ্ছে ডিসকাশন ট্যাব আছে, এখানে চাইলে যে কেউ এখানে আপনার প্রজেক্টে এসে কোনো কোশ্চেন করতে পারেন, আনসার দিতে পারেন, ডকুমেন্টেশন করা যায়। এটা প্রজেক্ট হোস্ট করার জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট এবং এটা মাইক্রোসফটের, বাই দ্য ওয়ে এটা ওপেন সোর্স না। যাই হোক, তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন, এই আমার বলার ছিল। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন এই সেশন রিলেটেড। আমি একবার আরেকটা সেশন নিব, সেটা হচ্ছে লাঞ্চের পর প্রবলেম, সেখানেও অনেক কোড টোড থাকবে আর কি। তো লাঞ্চের পর হওয়াই ভালো, সেটা পেট খালি থাকলে কোড মাথায় ঢুকতে চায় না। বলেন আপনার কোয়েশ্চেন কি আছে? ওই যে একটা লিঙ্ক দিয়েছিলাম, ওইখানেই দেওয়া আছে, কোথায় কোথায় পাবেন। হ্যাঁ, ওখানে এত কিছু ঢুকাইনি আর কি, ওই এক লিঙ্কে